নিলয় গাড়িতে বসে ফ্যান ফ্যান করছে আর ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছে। সামনে থাকা আয়নার দিকে চোখ পড়তে দেখে নিলয় দাঁত কেলিয়ে হাসছে। সোহান আর নিলয় দুজনেই জমিয়ে আড্ডা দিচ্ছে আর হাসছে। কিছুক্ষণ যাওয়ার পরে সোহান মার্কেটের সামনে এসে গাড়িটা দাঁড় করালো। সোহান গাড়ি দিয়ে নেমে দরজার সামনে আমার নামার অপেক্ষা করছে। নিলয়ের সাথে সাথে নেমে সোহানের পাশে দাঁড়িয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে। আমি দেখেও না দেখার বান করে সোহানকে বললাম, এখানে কি দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে যাবেন? হ্যাঁ, চলো। নিলয়ের ফোন বেজে ওঠে। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল। সোহান আমার হাত ধরে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর নিলয় পিছন ফিরে এসে বলল, সোহান, আমার জরুরি একটা কাজ পড়েছে, আমার এক্ষুনি যাওয়া লাগবে। এক্ষুনি? হ্যাঁ, আর শোন, খুব শীঘ্রই আমার বিয়ে খাওয়ার জন্য রেডি থাকিস। আলহামদুলিল্লাহ, অপেক্ষায় রইলাম। নিলয় দাঁত বের করে বলল, ভাবি, আমি যাচ্ছি, বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন। জি। নিলয় হাসছে আর ভাবছে, ইস, যদি এক রাতের জন্য জান্নাতকে পেতাম তাহলে জীবনটা বোধহয় সার্থক হতো। জান্নাত ভাবিকে দেখার পরে মনের ভিতরটা কেমন যেন করে। রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইচ্ছে করে ওর বুকের উপর শুয়ে থাকি। এতটা হট দেখলে বুকের মাঝে কেমন জানি করে। সোহান আমার হাত ধরে মার্কেটে ঢুকে নিজের পছন্দ মতো কিছু ড্রেস কিনে দিল, সাথে কিছু গহনা। শপিং শেষ করে রেস্টুরেন্টে বসলো খাওয়ার জন্য। মোগলাই কাবাব আর হট কফি নিয়ে খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসার পথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ভালোই লাগছে বাতাসটা। সোহান গাড়ি চালিয়ে বাসায় পৌঁছে ব্যাগগুলো রুমে রেখে এসি অন করে সোফার উপর বসে। এদিকে আমার প্রচণ্ড শীত শীত লাগছে, কিন্তু তার তো গরম লাগছে ভেবে কিছু না বলে জামা চেঞ্জ করার জন্য ওয়াশরুমে ঢুকে একটু পর বেরিয়ে আসি। রাত 12টা বাজে। সোহানের পাশে শুয়ে পড়লাম। সোহানের ফোন কলে সে মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা এক হয়ে গেছে বুঝতে পারিনি। মধ্যরাতে সোহানের হাতের স্পর্শে ঘুম ভেঙে চোখ মেলে তাকাই। সোহান পিঠের উপরে হাত রেখে নাড়াচাড়া করছে। বুঝতে পারলাম সে কি বলতে চাচ্ছে। তার এখন আমার শরীরটা দরকার। সোহানের ডাকে সাড়া না দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে আছি। হঠাৎই সোহানের গলা শুনলাম, জান্নাত, তুমি কি ঘুমিয়ে গেছো? না, ঘুমাইনি। তাহলে ওভাবে মুখ ঘুরিয়ে রেখেছো কেন? কি করব তাহলে? বারে, কি করবে সেটাও আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, বলে দিতে হবে, কারণ আমার নিজস্ব কোনো মতামত নেই। বর্তমানে আমি এখন কাঠের পুতুল হয়ে গেছি। বলুন, কি বলতে চান? কাছে আসো, ভালো লাগছে না। তোমাকে আদর করব। এখন কয়টা বাজে দেখেছেন? একটু পরে ফজরের আজান দেবে, 2:30 বাজে। তাছাড়া এটাই, ফজরের আজান তো দিবে 3:45। তার ভিতরে সোহানের কথা শুনে ভীষণ রাগ উঠেছে। মানুষটাকে কিছুতেই মিলাতে পারছে না। হঠাৎ বৃষ্টির মতো যখন খুশি নেমে যায়। কি হলো, চুপ করে আসো কেন? আমার কিছু বলার নেই। আপনার যেমন ভালো লাগে তেমনটা করেন। আমার শরীরটা আমাকে দান করলাম। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে আপনার নামে দলিল করে দিয়েছি। এত কথা বলে টাইম ওয়েস্ট করতে চাই না। জলদি কাছে আসো। সারাদিন তোমার মাঝে ডুবে থাকতে ইচ্ছে করে। জান্নাত এখন থেকে দিনে সময় পেলে আমাকে সময় দিবে। তোমাকে দেখলে আমার নেশা ধরে যায়। তোমার শরীরটা আমাকে টেনে নিয়ে আসে। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, না চাইতেও নিজের শরীরটাকে বিলিয়ে দিতে হলো স্বামী নামক মানুষটার কাছে। এর চেয়ে পতিতালয়ে থাকলেও নিজের মন মতো সব করা যেত, কিন্তু আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। কিছুক্ষণ পরে ক্লান্ত শরীরে পাশে শুয়ে পড়ল সোহান। আজ খুব কষ্ট হয়েছে আমার, খুব দুর্বলও লাগছে। বিছানা দিয়ে আস্তে করে নেমে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। চুলগুলো টাওয়ালে ফেঁচিয়ে বেরিয়ে আসতে দেখি সোহান সামনে দাঁড়িয়ে আছে। এ কি আপনি? হুম, আমি। দেখতে এলাম তোমার নগ্ন শরীরে কেমন লাগে। উফ, কি ফিগার তোমার! এক কথায় তোমার পুরো শরীরটা আমাকে এত বেশি আকৃষ্ট করে বলে বোঝাতে পারবো না। আবার যখন শাওয়ার নিবে তখন টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এসে আমার সামনে আমি তোমাকে ভালো করে দেখব বলে হাহা করে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকলো সোহান। সোহানের কার্যকলাপে আমার মেজাজ পুরো গরম। রাগে শরীর জ্বলছে। ছি, মানুষ এতটা, কথায় কোনো রস নেই, শুধু কিভাবে আমাকে ভোগ করবে সেই ধান্দা। ওয়াশরুম থেকে বেরিয়ে সোহান বিছানায় গিয়ে কোলবালিশ কোলে নিয়ে শুয়ে পড়ল। চারদিকে ফজরের আজান শোনা যাচ্ছে। অজু করে নামাজ আদায় করে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভিতরেই আকাশ পরিষ্কার করে এলো। আমি দু চোখের পাতা এক করতে যাব তখনই দরজায় কলিং বেল বাজে। আমি দরজা খুলতে যাব তখনই সাথী দরজা খুলে অবাক হয়ে যায়। আপনি এত সকালবেলা? লজ্জা করে এসেছি তো, তাই তাড়াতাড়ি চলে এসেছি। জান্নাত কোথায়? একটু ডাক দাও। ভাবি তো এখন ঘুমাচ্ছে। একটা কাজ করুন, আপনিও গিয়ে বিশ্রাম করুন, পরে ভাবির সাথে দেখা করবেন। আপনি আসবেন একটা কল করে তো বলবেন, তাহলে ড্রাইভার পাঠিয়ে অন্তত পক্ষে আপনাকে আনিয়ে নিতাম। আসলে তাড়াহুড়ো করে আসার কারণে জানানো হয়নি। ঠিক আছে, আমার সাথে আসুন, গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা মা, সাথে জান্নাতের বাবা জাহিদ সাহেবকে গেস্ট রুমে রেখে মায়ের রুমে গিয়ে পুরো ব্যাপারটা বলল। সকাল 8টা, সাথে চায়ের মগ হাতে জাহিদ সাহেবের রুমে গিয়ে বলল, আপনি ঘুমাননি? না, ঘুম তো আসেনি। একটু চেষ্টা করতেন, লঞ্চে তো আর ঘুমানো যায় না। চায়ের মগটা এগিয়ে দিয়ে বলল, চাটা খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। হুম। চা খেতে খেতে বলল, জান্নাতকে একটু ডেকে দাও। আচ্ছা বলছি। আপনি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি সাথে রুমের সামনে গুড়গুড় করছে। আমার বেরোনোর উপস্থিতি টের পেয়ে সাথে আমাকে জিজ্ঞেস করলো, ভাবি আসবো? হ্যাঁ আসো। ভাবি, তোমার বাবা এসেছে খুব সকালবেলা, তুমি ঘুমানোতে ছিলে তাই ডাকিনি। এখন যাও, গিয়ে দেখা করে আসো। বাবা এসেছে? হ্যাঁ এসেছে, এখন গেস্ট রুমে আছে, তুমি তাড়াতাড়ি যাও। আমি দৌড়ে গিয়ে গেস্ট রুমে ঢুকে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। জান্নাত, কাঁদিস না মা, কি হয়েছে? তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, খুব ভালো আছি। তুমি কেমন আছো? তোকে ছাড়া কীভাবে ভালো থাকি বল। এ কি জান্নাত, চেহারার কী হাল করেছিস তুই? আমি আর বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ি। হুট করে মাটিতে বসে পড়ি। জান্নাতের কান্না দেখে জাহিদ সাহেব নিজেকে সামলাতে না পেরে দু চোখের পানি চলচল করছে। মেয়েকে কোনো মতে শান্ত করে বিছানার উপর বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মারে, তুই কি আমার উপর অভিমান করেছিস? আমাকে ভুল বুঝিস না মা। চোখের পানি মুছে নিয়ে বাবাকে বললাম, মা কেমন আছে বাবা? তুমি এতটা পাষাণ কিভাবে হলে? একটাবারও কল দিয়ে আমার খোঁজ নিলে না? আমি না তোমার কলিজার টুকরা? আমাকে দূর দেশে ছেড়ে দিয়ে তোমরা কি শান্তিতে আছো? তোর মায়ের শরীরটা আগের চেয়ে ভালো আছে। তোর কথা সারা দিন বলে আর কাঁদে। বাবা, হঠাৎ করে তুমি এলে যে কোনো কারণ আছে? কোনো কারণ নেই, তোকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। আর তোর ভর্তিটা ট্রান্সফার করিয়ে কাগজপত্র তোর শাশুড়িকে দিয়ে যাব। সত্যি বাবা, আমি আবার পড়াশোনা করব? হ্যাঁ মা। সোহানের মা এসে বলল, বাবা মেয়ে কি গল্প করেই কাটিয়ে দিবে? নাস্তা করবে কখন? আগে নাস্তা শেষ করে গল্প করো কেমন? জি মা। জান্নাত, তুই বিয়েকে সাথে নিয়ে ডাইনিং রুমে আয়। বাবাকে সাথে নিয়ে নাস্তা সেরে রুমে ঢুকলাম। বাবা ততক্ষণে সোহানের মায়ের কাছে গেল। কিছু বলবেন? হ্যাঁ, আপনি তো জান্নাতকে ট্রান্সফার করেই আপনার কল এখানের কলেজে আনতে বলেছিলেন। আমি তাই করে সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। খুবই চিন্তা ছিলাম এটা নিয়ে। জান্নাতের মাকেও নিয়ে আসতেন, তাহলে তো ভালো হতো। জান্নাতের মায়ের শরীরটা এত বেশি ভালো না, তাই আসতে চাইলেও আমি আনিনি। আমি কালকে সকালের বাসে চলে যাব। কি বলেন, আজকে এলেন আবার কালকেই চলে যাবেন? এটা হয়? জান্নাতের মা সুস্থ হলে একসময় আসবো, তখন না হয় বেশ কয়েকদিন থেকে যাব। এখন থাকলেই মনে বেশি খুশি হতাম। এখন না, অন্য কোনো দিন। আচ্ছা, আপনি চা খাবেন? চা হলে তো ভালো হয়, তবে একটু আগে সাথে দিয়েছিল। যাক, সমস্যা নেই, আবার খাবেন। আমাদের বাসায় সবাই কফি পছন্দ করে, আর আপনার মেয়ে তো তেমন একটা পছন্দ করে না চা। নিজের জন্য চা বানানোটা খুব বিরক্তিকর লাগে। ভালো কথাই বলেছেন। দুপুরবেলা রুমে এসে জান্নাতকে না দেখে পুরো রুমের চারদিকে চোখ বোলায় সোহান। হঠাৎই ওয়াশরুম থেকে বেরিয়ে, এই যে, আপনি কি খুঁজতেছেন? পিছনে তাকিয়ে সোহান পুরো অবাক হয়ে যায়। আজ জান্নাতকে অন্যরকম লাগছে। এতদিন তো গ্রামের মেয়ে বলে অপমান করেছে, কিন্তু এটা এখন কাকে দেখছে? সত্যি কি জান্নাত নাকি ভূত দেখেছে? মাথার স্টাইল করে বেজা চুল বেঁধে রেখেছে। আল্লাহ, স্কার্ট আর টপস পরে গলার উপরে শিফনের ওড়না। সোহান হা হয়ে তাকিয়ে আছে। কি দেখছেন? কিছু না। তাকিয়ে আছেন কেন? এমনি। আচ্ছা শোনেন, কফি খাবেন? তুমি বানিয়ে খাওয়াবে? জি। তাহলে আমি বসি, তুমি বানিয়ে নিয়ে আসো। জান্নাত চলে গেলে সোহান ফ্যাল ফ্যাল করে আমার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে রুমে এসে দেখি সোহান এখনও দাঁড়িয়ে আছে। রুমে ঢুকে আর্টসকে সোহানের দিকে তাকিয়ে বললাম, কী ব্যাপার, আপনি এখনও দাঁড়িয়ে আছেন? ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিচ্ছেন না কেন? লাঞ্চ কি করা লাগবে না? কল্পনা রাজ্য থেকে বেরিয়ে এসে বলল, লাগবে তো। তাহলে যান না কেন? আমার বাবা এসেছে সেটা তো নিশ্চয় জানেন। হ্যাঁ জানি। তাহলে দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আসেন, কারণ বাবা তো আপনাকে ছাড়া খাবে না। ঠিক আছে, 20 মিনিট অপেক্ষা করো, আমি তার ভিতরে আসছি। সোহান আলমারি খুলে গেঞ্জি লুঙ্গি বের করে ওয়াশরুমে ঢুকলো। সাবান নিয়ে বেরিয়ে এসে টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে ডাইনিং রুমে চলে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছে। সোহানকে দেখে জাহিদ সাহেব মুচকি হেসে বলে, ওই তো জামাই বাবাজি এসে গেছে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। শুনে খুশি হলাম। তা বাবা, তোমার চাকরিটা কেমন চলছে? ভালোই। তবে আমার তো চাকরি করা লাগে না, এটা তো নামমাত্র করছি, কারণ চাকরিটা আজকাল প্যাশন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে চাকরিটা নেওয়া।
তবে বাবা সরকারি চাকরি বলে কথা, চাকরির পাশাপাশি আমি তো বাবার ব্যবসা দেখি। বাবার এত বড় বিজনেস, সব কিছু আমাকেই সামলাতে হয়। কেশিয়ারের তো প্রমোশন হয় না, তাই চেষ্টা করছি অন্য ব্যাংকে জব করার। আলহামদুলিল্লাহ, তুমি অনেক বুদ্ধিমান ছেলে, যার কারণে তোমাকে বেশি বলার প্রয়োজন হয় না, অল্পতেই বুঝতে পারো। বাবা, আপনার চাকরির আর কত বছর বাকি আছে? 18 বছরের মতো। আমিও তোমার মতো চিন্তা করতেছি গ্রামে একটা ফার্মেসি দিব। বিকেলে তো স্কুল থেকে বাসায় ফিরে আসি, সকালে কর্মচারী দিয়ে চালাবো আর সন্ধ্যার পরে আমি নিজে বসবো। এখনও বসে আছেন কেন? কোনো কাজ ভেবে বসে থাকবেন না, সাথে সাথে ধৈর্য ধরে শুরু করে দিবেন। শুরুতেই যে সফল হবেন সেটা কিন্তু নয়, তাই বলে হতাশ হবেন না। ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেন। জান্নাত, দেখছিস তো স্বামীর মাথায় কত বুদ্ধি। আজ আমি খুব গর্বিত এমন একটা ছেলের হাতে আমার একমাত্র মেয়েকে তুলে দিতে পেরে। বাবার কথা শুনে মনে মনে বললাম, ভালো না ছাই, সারাদিন তো শরীরের প্রতি মনোযোগ, আর এখন তো দোয়া তুলসী পাতা সেজেছে শ্বশুরকে দেখে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাবার সাথে গেস্ট রুমে গেলাম। অনেকদিন পর বাবাকে দেখে খুব ভালো লাগছে। বাবার পাশে অনেকক্ষণ বসে থেকে কথা বলছিলাম। তখনই সোহান বলল, জান্নাত, আমার হাত ঘড়িটা দেখছি না, একটু খুঁজে খুঁজে দিয়ে যাও তো। জান্নাত, গিয়ে জামাইকে সাহায্য কর, সারাদিন কত কষ্ট করে। মেজাজ গরম করে বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে পিছনে তাকিয়ে দেখি সোহান আমার পিছনে দাঁড়িয়ে আছে। ড্রয়ার খুলে হাত ঘড়িটা হাতে নিয়ে বললাম, এটা কি? ঘড়িটা যেখানে রাখা ছিল সেখানেই তো আছে, না খুঁজে বানিয়ে কেন বললেন যে পাচ্ছেন না? সোহান দরজাটা বন্ধ করে দিতে আমি চমকে উঠলাম। এ কি, দরজা দরজা বন্ধ করলেন কেন? সোহান কথা না বলে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এসে ঠোঁট জোড়া দখল করে নিল। কিছুক্ষণ পরে ঠোঁট ছেড়ে দিয়ে বিছানার উপর এক লাফে উঠে বালিশে শুয়ে পড়ল। সোহানের এসব বিহেভ দেখে একদিকে ভালো লাগছে, আরেকদিকে রাগও লাগছে। মনে মনে ভাবছি, কিস করার জন্য রুমে নিয়ে আসছে যত সব ফালতু। আমাকে মনে মনে গালি দিচ্ছ না? দাও, বেশি করে দাও, তবু আমি তোমাকে এভাবেই আদর করব, সুযোগ পেলেই করব। আচ্ছা, আপনাকে বলছি না কারো সামনে দিয়ে আমাকে ডাকবেন না, আপনার লজ্জা শরম না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। বাবা মনে মনে কী ভাবছে আল্লাহই জানে। আমার লজ্জা নেই? আমার বউকে আমি আদর করবো, এতে আবার লজ্জা কিসের? এখানে আসো, জড়িয়ে ধরে শুয়ে থাকি। তাছাড়া তোমার বাবা কি আমার বয়সী ছিল না? তখন আমার সে আরও বেশি করেছে, বলে হা হা করে হাসলো সোহান। এখন শুয়ে থাকাটা জরুরি না, আপনি শুয়ে থাকেন, আমি বাবার কাছে যাচ্ছি। তোমার বাবা সারা রাত লঞ্চে বসে ঘুমায়নি, এখন একটু ঘুমাতে দাও, না হলে শরীর খারাপ লাগবে। এই সুযোগে তুমি আমাকে জড়িয়ে ধরে আদর করো। সোহানের কথায় শরীর জ্বলছে, কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে আর বলতে পারলাম না। এখন যদি ঝামেলা করি তাহলে বাবা জানতে পারবে, আর তিনি বুক ভরা কষ্ট নিয়ে বাসায় তো যাবে ঠিকই, কিন্তু ঘুমাতে পারবে না। আর যদি আমি নিজের পছন্দ বিয়ে করে অশান্তিতে থাকতাম, তবে বাবার কষ্ট লাগতো না, তখন বলতো তুই নিজে জেনে শুনে চয়েস করেছিস, তাই যা হবে সেটাই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আমি তো বিয়ে করতে চাইনি, তবু বাবা ভালো ছেলে বলে জোর করে বিয়ে দিল। তাই আমি শ্বশুরবাড়ি অশান্তিতে আছি এটা জানলে বাবার কষ্ট হবে। কথাগুলো মনে করতে করতে চোখের কোণে পানি চলে আসে। সে পানি সোহান দেখে ফেলার আগে হাত দিয়ে মুছে নিলাম। ধীরে ধীরে বিছানার কাছে গেলাম। আমি বালিশে মাথা রাখতে সোহান আমার বুকের উপর শুয়ে পড়ে। আমি নিরুপায় হয়ে সোহানের মাথায় হাত বোলাতে লাগলাম। রাত 10টা বাজলে জাহিদ সাহেব দরজার পাশ থেকে ডাক দিলেন, জান্নাত, আসিস মা? হ্যাঁ বাবা, আসো। ঘুমিয়ে পড়েছিস? না বাবা, কিছু বলবা? তোর মায়ের সাথে কথা বলেছিলাম, তোর সাথে কথা বলতে চেয়েছে। আচ্ছা বাবা, আমি একটু পরে কথা বলবো। আমি কল দিয়ে দিচ্ছি জান্নাত, তুমি মায়ের সাথে কথা বলো। ঠিক আছে। সোহান কল করে জান্নাতকে দড়িয়ে দিয়ে বলল, নাও, মায়ের সাথে কথা বলো। জান্নাত কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যায়। বাবা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না জামাই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমাকে একটা কথা বলবো? জি বলেন। আমার খুব ইচ্ছে ছিল জান্নাতকে পড়াশোনা করানোর, আর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না। একান্নবর্তী পরিবারে আমরা থাকি, তাই সবার মতামত নিয়ে আমাদের কাজ করতে হয়। তবে তোমার এবং তোমার পরিবার সম্পর্কে জানার পরে মেয়েটাকে বিয়ে দিতে সাহস পেয়েছি। তবে আমার মেয়েটা বড্ড সাফা স্বভাবের, কষ্ট হলেও নিজের মধ্যে রেখে দেয়, কাউকে বুঝতে দেয় না। তুমি ওকে একটু দেখে রাখবে, যাতে কখনো কোনো কষ্ট না পায়। আচ্ছা বাবা। আমি রুমে আসতে বাবা আর সোহান চুপ হয়ে গেল। বাবা রাতে মা কল দিতে বলেছে। ও আচ্ছা, তোমরা রেস্ট করো কেমন, আমি আসছি। বাবা চলে গেলে সোহান আমার কোমর জড়িয়ে ধরে গলায় চুমু দিয়ে বলল, আজকে দুপুরে তোমাকে অপসরের মতো লাগছিল। আমি তো চোখের পলক ফেরাতেই পারছিলাম না। কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে যান। রাত হয়েছে তো কি হয়েছে, আদর করে দাও। আজকে কেন, আরও কয়েকদিনও তো সেটা সম্ভব না।
জান্নাতের কথায় সোহান বুঝতে পারল, তাই চুপচাপ বিছানার উপর গিয়ে অভ্যাস হয়ে শুয়ে পড়ে। অনেকক্ষণ শুয়ে থাকার পরে সোহান আমার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরল। জান্নাত, এই মাসে এত তাড়াতাড়ি হলো কেন? কেন হলো সেটা তো আমি জানি না, আল্লাহর কাছে জিজ্ঞেস করতে হবে বলে মুখ চেপে চেপে হাসলাম। হাসো হাসো, বেশি করে হাসো, সুস্থ হও, এই শোধ তুলব। এতদিন তো বিশ্রাম করি, পরেরটা পরে দেখা যাবে। মধ্যরাতে হঠাৎই সোহানের মোবাইলে কয়েকটা মেসেজ আসলো। আদো চোখে মোবাইলটা হাতে নিয়ে ইনবক্স চেক করে চমকে উঠলাম। শোয়া ছেড়ে উঠে বসে চোখ দুটো হাত দিয়ে মুছতে লাগলো। মেসেজগুলো পড়ার পর কপাল বেয়ে তরতর করে গাম পড়ছে সোহানের। এটা কি করে সম্ভব? তার মানে নিলয় আমার সাথে এত বড় প্রতারণা করলো? ভাবতেও পারছি না। না না, নিলয়কে বোঝাতে হবে এটা কারো সামনে আসতে দেওয়া যাবে না, তাহলে আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। সোহানের কপাল বেয়ে গাম পড়ছে, শরীরটা থরথর করে কাঁপছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে সে আর বেঁচে নেই। মানুষ যখন ডিপ্রেশনে ভুগতে থাকে তখন হাজারো চিন্তা মাথার ভিতর ঘুরপাক খায়। মোবাইলটা রেখে ল্যাপটপটা অন করলো। প্রতিটা ফাইল তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিভাবে নিলয়কে আটকানো যায়। কিন্তু কোনো কিছু না পেয়ে ল্যাপটপটা বন্ধ করে মোবাইল নিল হাতে। মোবাইল হাতে ধরে আছে ঠিকই, তবুও তার হাত কাঁপছে। দীর্ঘশ্বাস টেনে পাসওয়ার্ড দিয়ে মোবাইলে লক খুলে নিলয়ের নাম্বারে কল দিল। নিলয়ের মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মাথায় হাত দিয়ে জিম মেরে বসে আছে সোহান। কি করবে বুঝতে পারছে না। নিলয়কে এত ভালো জানতো, কিন্তু শেষমেশ কি বের হলো? এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছে বলে নিজের চুল নিজেই টানছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে এসে পাশে তাকিয়ে দেখে জান্নাত ঘুমাচ্ছে। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে জান্নাতের দিকে। আজ কেন জানি খুব মায়া লাগছে ওর দিকে তাকাতে। মোবাইলটা গুতাচ্ছে সোহান। হঠাৎই জান্নাতের কণ্ঠ ভেসে আসলে চমকে ওঠে। জান্নাতের দিকে আবারও তাকিয়ে দেখেও চোখ বন্ধ করে কথা বলছে। জান্নাতের কাছে মুখ নিতেই শুনতে পেলেও ঘুমের মধ্যে কথা বলছে। কথা বলার ফাঁকে ফাঁকে কেঁদে উঠছে। সোহান কিছুটা ভয় পেয়ে যায়। বিছানা দিয়ে নেমে রুমের লাইট জ্বালিয়ে জান্নাতকে ডাকলো। সোহানের ডাক শুনে লাফিয়ে উঠে আদর চোখে কী করতে লাগলাম। ঘুমের কারণে চোখ মেলে তাকাতে পারছি না। হাত দিয়ে চোখ টলে বললাম, কি হয়েছে? এত রাতে মেতাচ্ছেন কেন? আপনি কি মানুষ না অন্য কিছু? সত্যি আপনি একটা সাইকো, বুঝলেন? রাত এখন 3টে বাজে আর আপনি না ঘুমিয়ে জেগে আছেন। মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? শুয়ে পড়েন, কালকে আবার অফিস আছেন আপনার। তাছাড়া আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি ঘুমাবো। সকালে আবার নাস্তা বানিয়ে বাবাকে খেতে দিতে হবে। সোহান কোনো উত্তর দিল না। কপাল বেয়ে তরতর করে ঘাম পড়ছে, অথচ রুমের এসি অন করা। বুঝতে পারছিলাম না তার কি হয়েছে, তবে আন্দাজ করতে পারছি বড় ধরনের কিছু একটা হয়েছে। আচ্ছা বলুন তো আপনার কি হয়েছে? এভাবে চুপচাপ করে তাকিয়ে আছেন কেন? শুয়ে পড়ুন। সোহান সমস্ত রুমে একবার করে চোখ বুলিয়ে লাইট অফ করে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকাল 7টার সময় দরজা ধাক্কার আওয়াজ শুনে বিছানা দিয়ে ধড়ফড় করে গায়ে কোনো রকম ওড়নাটা পেঁচিয়ে নিচে নামলাম। দরজা খুলে দেখি ট্রে হাতে সাথে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বলল, শুভ সকাল ভাবি, কেমন আছো? শুভ সকাল ননদিনী, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জানো ভাবি, আপু আগামী মাসে আসতেছে। আজকে রাতে তোমার সাথে ভিডিও কলে কথা বলতে বলেছে। গতকালকে বলতে চেয়েছিল, কিন্তু আমি স্টাডি নিয়ে ব্যস্ত থাকার কারণে কথা বলাতে পারিনি। যাই হোক, কাল পারিনি তো কী হয়েছে, আজকে বলে দিব। সাথে এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমি তো ঘরের মানুষ, তাই আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। বাবা উঠেছে বলতে পারবা? হ্যাঁ উঠেছে। আমি তাকে চার মুড়ি দিয়ে এসেছি। মুড়ি? হ্যাঁ মুড়ি। আমি জানি গ্রামের মানুষদের মুড়ি খুব পছন্দ। দুধ চায়ের সাথে তারা মুড়ি খায় প্রতিদিন সকালে। বাহ, তোমার তো ভালোই ধারণা আছে। মাকে বলবো তোমাকে গ্রামে বিয়ে দিতে। ভালোই হবে, গ্রাম তো ভালোই। গ্রামের মানুষরা মানুষকে সম্মান দিতে জানে, আর শহরের মানুষরা সম্মান তো দূরের কথা, দেখো না, কোরবানির গোশত ফ্রিজে ভরে রাখে। তারপর 1 বছরের গোশত আরেক বছর কোরবানি আসার আগে শেষ করে, নতুন গোশত ভরার জন্য। গরিবদের তো দেয় না বললেই চলে। এটা শুধুমাত্র ফ্যাশন। কে কত টাকা দামের গরু কোরবানি দিবে এটা নিয়ে পড়ে থাকে। তার চেয়ে গ্রামের মানুষরা অনেক ভালো। ঠিকই বলেছ ভাবি, সত্যি কথায় আমি আমার বাপকেও ছাড় দেই না। এখন চলো, মা তোমাকে ডেকেছে। চলো। দরজার সামনে দাঁড়িয়ে পিছনে মুখটা ঘুরিয়ে সোহানের দিকে এক নজর দেখে সাথে সাথে চলে গেলাম মায়ের রুমে। মা আসবো? হ্যাঁ আয়। আমাকে ডেকেছেন নাকি? তোর বাবার তো একটু পরে চলে যাবে, তাই যাওয়ার সময় ব্যাগটা দিয়ে দিস। ব্যাগে কি মা? তোর মায়ের জন্য শাড়ি আর তোর বাবার জন্য পাঞ্জাবি আর লুঙ্গি। এসবের কি দরকার ছিল মা?
তোর বাবা আমাদের বাসায় প্রথম এসেছে, তাকে সাথে করে নিয়ে তারপর কেনা উচিত ছিল, কিন্তু সেই সময় তো আর পাইনি, তাই সাথী আর আমি গিয়ে কালকে কিনে এনেছি। হুম, আচ্ছা যা, ব্যাগটা নিয়ে তোর বাবার কাছে রাখ, না হলে বলে থেকে যাবে। বাবার মাপ পেলেন কোথায়? কালকে তার পাঞ্জাবিটা খুলে বেলকনিতে রেখেছিল, সেটাই নিয়ে গিয়েছিলাম। আমি তো পুরাই অবাক হয়ে যাই মায়ের কথা শুনে। চুপচাপ ব্যাগটা হাতে করে বাবার রুমে রাখলাম। ব্যাগটা রাখতে বাবা জিজ্ঞেস করলো, এতে কী আছে? গিফট আছে, বাসায় গিয়ে দেখবি। কিসের গিফট? এত প্রশ্ন করো না তো, যা বলছি তাই করো। এখন চলো নাস্তা করবে। বাবাকে নাস্তা করানো শেষ হলে রহিমা সোহানকে বলল, তুই গিয়ে জান্নাতকে বাবার বাসে তুলে দিয়ে আয়। হুম, কেন, কোনো সমস্যা আছে? ড্রাইভারকে দিয়ে পাঠালেই তো হয় মা, আমার যেতে ইচ্ছে করছে না। সোহান, এসব কী বলছিস? তুই না গেলে জান্নাতের বাবা কী মনে করবে? কী মনে করবে মা? এটা কোনো কথা হলো নাকি? আমার এই যে যাওয়া লাগবে এমন তো কোনো কথা নেই, তাই না? দেখ সোহান, আমার মেজাজ গরম করবি না, জলদি রেডি হয়ে বেরিয়ে যা। ইচ্ছা না থাকা সত্ত্বেও সোহান রেডি হয়ে জান্নাতের বাবাকে নিয়ে রওনা দিল। যাওয়ার সময় সোহানের হাত ধরে বিনয়ের সুরে অনুরোধ করলো, তার মেয়েকে যেন কখনো কষ্ট না পায় সেদিকটা খেয়াল রাখতে। বাবার কথা শুনে চোখের কোণে পানি আসলো আমার। শ্বশুরকে বাসে তুলে দিয়ে বাসায় আসার পথে নিলয়ের সাথে দেখা হয়। সোহানকে দেখে মোবাইলটা দেখে আবার পকেটে রাখলো। সোহান নিলয়কে বলল, কাজটা কিন্তু ঠিক করছিস না। শোন, কী করব সেটা আমার ব্যাপার, তবে আমার মাথা খারাপ করবি না। নিলয়, কালকে যেটা দেখালি সেটা ডিলিট করে দে। তুই না আমার বন্ধু, বিপদে পড়লে বন্ধু, আর না বিপদ হলে শত্রু। প্লিজ নিলয়, আমার কথাটা রাখ। এত করে যখন বলছিস তাহলে রাখতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এখন না, রাতে ক্লাবে আসিস, সেখানে বলবো। কয়টায়? রাত 10টায়। আচ্ছা ঠিক আছে, আসবি? কিন্তু তোর অপেক্ষায় থাকবো আমি। নিলয়ের কথা শুনে সোহান আবারও চিন্তায় পড়ে গেল। নিলয়ের কাছ থেকে বেরিয়ে সোজা অফিসে ঢুকলো সোহান। মাথার ভিতরে নিলয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। অফিসে ঢুকে কারোর সাথে তেমন কথা না বলে সোজা গিয়ে কাউন্টারে বসলো। যাওয়ার মিনিট 10-এর ভিতরে বুয়া এসে জিজ্ঞেস করলো, স্যার এখন চা দিব নাকি পরে? সোহান কোনো উত্তর দিচ্ছে না, মাথাটা নিচু করে বসে আছে। বুয়া আবারও জিজ্ঞেস করলো। সোহানের কোনো উত্তর না দিলে পাশে চেয়ারে বসা রহমান গায়ে হাত দিয়ে বলল, কিরে সোহান, তোর মন কোথায়? এতটুকু সময়ের ভিতরে বুয়া 2বার জিজ্ঞেস করা হয়েছে চা খাবে কিনা। বউর সাথে ঝগড়া করে এসেছিস নাকি? এতক্ষণ পরে সোহান ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে আমতা আমতা করে বলল, কি যে বলিস না, বউর সাথে ঝগড়া করব কেন? বউ তো ঘরের লক্ষ্মী, তাছাড়া ঝগড়া বাঁধানোর কোনো কারণ নেই। বাহ, বুথের মুখে রাম নাম। কথা শুনে বেশ হাসি পাচ্ছে আমার। যে মেয়েদেরকে সহ্য করতে পারে না সে কিনা এসব বলে? বিয়ের আগে তো বলতেই বিয়ে করে পারলে, তবে এখন এত ভালো কথা আসে কোত্থেকে? মেয়েরা তোর পায়ের জুতা হওয়ার যোগ্য না। বিয়ে ঠিক হওয়ার 2 দিন আগেও বলেছে এক নারীতে নাকি মন ভরে না, তাই নতুন নতুন মেয়েদের ট্রাই করতে হয়। সোহান কোনো উত্তর না দিয়ে বুয়াকে বলল, সব মশলা দিয়ে অল্প করে লিখে দিবেন যাতে ঘ্রাণ আসে। আজ ব্যাংকে কালেকশন নেই, তাই জিম দিয়ে বসে আছে আর মাথা দিয়ে গাম পড়ছে। রহমান টিস্যুর বক্সটা এগিয়ে দিল, গামগুলো মুছে নেই। টিস্যু হাতে নিয়ে গাম মুছতে লাগলো। একটু পর বুয়া এসে চায়ের মগটা ডেস্কের উপর রাখে। বুয়া চায়ের সাথে বিস্কুট দিলেন না যে? বুয়া তো পুরোই অবাক, আপনি তো কখনো বিস্কুট খান না, তাহলে আজকে হঠাৎ করে খেতে চাইলেন? সোহান কথার প্রসঙ্গে পাল্টে বলল, আপনার ঘরের জন কি এখন সুস্থ হয়েছে? বাচ্চাদের পড়াশোনা কেমন চলে? আলহামদুলিল্লাহ, আগে চেয়ে সুস্থ। বাচ্চাদের পড়াশোনা ভালোই চলছে। চা খাওয়া শেষ হলো, ওয়াশরুমে ঢুকে চোখে মুখে বেশি করে পানি ছিটিয়ে দিল। চোখ দুটো লাল হয়ে গেছে। রাতে না ঘুমানোর কারণে শরীরটা খারাপও লাগছে। মনে হচ্ছে এক্ষুনি শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে শুয়ে পড়তে। লাঞ্চ টাইমে খাওয়া শেষ করে সাথীকে কল দিল। সাথী, জান্নাত কোথায়? ভাবি তো গোসল করে। কখন গেছে? এই মাত্রই ঢুকলো। ও, কিছু বলা লাগবে? না, কথা বলতে ইচ্ছে করছিল তাই কল দিলাম। আচ্ছা রাখছি, তাহলে বাসায় এসে কথা হবে। কলটা রেখে মাথা চুলকাচ্ছে। এত রাতে কী বলে বাসা থেকে বের হবে? জান্নাত তো রাতে বের হওয়াটা পছন্দ করে না। জান্নাত পছন্দ করে না তো কী হয়েছে? আমার প্রয়োজন থাকলে কি বের হব না? এটা কোনো কথা হলো? তাছাড়া আমার কাজে আমি কারো কমেন্ট শুনিও না। আজকে কোনোভাবে কাজে মন বসছে না সোহানের। মোবাইলের দিকে একদিনে তাকিয়ে আছে। অফিস শেষ করে বাসায় আসলো সোহান। দরজায় কলিং বেল বাজালে সাথী এসে দরজাটা খুলে দিল। সাথী, মা কী করে? সাথী তো পুরো অবাক। জীবনে এই প্রথম বাসায় এসে মা কী করে কথাটা জিজ্ঞেস করলো। কিছুটা তোতলাতে তোতলাতে বলল, ভাবির সাথে কথা বলে। আচ্ছা, আমি রুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, ততক্ষণে তুই আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। তুমি রুমে যাও, আমি আসছি। সোহান রুমে ঢুকে মোবাইলটা ওয়ারড্রপের উপর রেখে শার্টটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে ওয়াশরুমে ঢুকলো।
হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত, কথা বলা শেষ? মায়ের মন তো পুরো জয় করে নিয়েছো দেখছি। নিজের ছেলের পরে চেয়ে পরের মেয়েকে বেশি ভালোবাসে। সোহান খালি গায়ে বিছানার উপর বসলো। আমি আটশোকে সোহানকে দেখছি। বুকের উপরে বড় বড় পশম যেটা খুব করে আমাকে টানছে। নিজেকে সামলে নিয়ে বিছানার উপরে বসলাম। সোহান এদিকে তাকিয়ে মোবাইলটা হাতে নিয়ে বিছানার উপরে বসলো। কিছুক্ষণ মোবাইলটা নাড়াচাড়া করে বলল, রাতে আমার একটা বন্ধুর বোনকে দেখতে আসবে, তাই ফিরতে রাত হবে। তুমি ডিনার করে ঘুমিয়ে যেও কেমন? হঠাৎ করে বন্ধুর বোনকে দেখতে আসবে? আগে তো কিছু বলেননি। আগে তো শিও ছিল না, দুপুরে কল করে বললো আর কি। আচ্ছা ঠিক আছে। সোহান ল্যাপটপটা নিয়ে বসে পড়েছে। আবারও পুরো ফাইলের ডকুমেন্টস চেক করছে, কিন্তু কোনো কিছু না পেয়ে হতাশ হয়ে যায়। নিজের ভুলের জন্য আজকে তার এই পরিণতি হয়েছে। সেদিন যদি সব চেক করে নিতাম তাহলে আর এমন বিপদে পড়া লাগতো না। কিন্তু কি করে বুঝবো ওই করে ক্যামেরা রাখা ছিল? ল্যাপটপে লিজার সাথে কয়েকটা পিক দেখে ভয়ে চমকে উঠল। রুমের চারদিকে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস নিয়ে পিকগুলো ফাইল সহ ডিলিট করে শান্তির নিঃশ্বাস নিল। মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দিল, যাক বাঁচলাম। যদি পিকগুলো জান্নাতের সামনে পড়তো তাহলে আজকে খবর হয়ে যেত। মোবাইলের ফাইলে খুঁজতেছে তন্ন তন্ন করে, কিন্তু এত পিকচার যার কারণে এত তাড়াতাড়ি খুঁজে পাওয়া চারটেখানি ব্যাপার না। এমন সময় রুমের ভিতরে সাথী আসে। ভাইয়া, মা তোমাকে ডাকছে। বয়ে চমকে উঠে বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। বিছানা দিয়ে নেমে ল্যাপটপ আর মোবাইলটা ড্রয়ারের ভিতর রেখে লক করে রুম থেকে বেরিয়ে গেল সোহান। আমি তো বিষয়টা উপলব্ধি করে অবাক হয়ে ফেল করে তাকিয়ে থাকলাম। ভাবলাম সোহান তো কখনো মোবাইলে আটকে থাকে না, তাহলে আজকে হঠাৎ এমন করলো কেন? মায়ের রুমের সামনে দাঁড়িয়ে আছে ঠিকই, তবে পা থরথর করে কাঁপছে সোহানের। দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে বলল, আমাকে ডেকেছ মা? হ্যাঁ, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা ছিল। জি মা, বলেন। জান্নাতের সার্টিফিকেট এখানে ট্রান্সফার করিয়ে এনেছি, তাই জান্নাত আবার পড়াশোনা চালু করবে। আমি শুধু তোকে জানালাম, তোর মতামত জানতে চাইনি। তাহলে আমাকে বলার দরকার কী ছিল? তুমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছ। হ্যাঁ নিয়েছি, তবুও তোকে জানিয়ে রাখা আমার দায়িত্ব। মা, তুমি জান্নাতকে কলেজে ভর্তি করবে ভালো কথা, কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে সে দায়িত্ব কে নেবে? কিসের সমস্যা? আজকাল তো জানো, টিভিতে নিউজ দেখলে শুনতে পাওয়া যায় অমুক ঘরের বউ পরকীয়া করে অবশেষে আরেক ছেলের বাপের সাথে পালিয়ে গেছে। যার কারণে মেয়েদেরকে বেশি দূর পড়ানোটা সাপোর্ট করি না। তবুও যদি তুমি জান্নাতকে পড়াতে চাও তাহলে তোমাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ বুঝলাম, তোর কথা ঠিক আছে, তবে সব বউরা যা পালিয়ে যাবে এটা বলা যাবে না। হাতে গোনা দু একজন খারাপ বলে সবাইকে এক পাল্লায় মাপাও যাবে না। তোর যখন সন্দেহ বেশি তাহলে জান্নাতের দায়িত্ব আমি নিলাম। আশা করি জান্নাত আমার মান সম্মান নষ্ট করবে না। সোহন কথাগুলো শুনে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। মায়ের রুম থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 8টা বাজলে বাসা থেকে বের হবে। মনে মনে পরিকল্পনা করলো সোহান, আজকে যেভাবেই হোক ভিডিওটা ডিলিট করাবেই। রুমে ঢুকতে সোহান কিছুটা অবাক হয়ে থমকে দাঁড়ায়। জান্নাত তার ল্যাপটপের দিকে এক ধ্যানে তাকিয়ে কী যেন ভাবছে। সোহান পা বাড়ানোর সাহস পাচ্ছে না। ভয়ে তার বুকটা কেঁপে উঠছে। জান্নাত তাকে সন্দেহ করছে না তো? পরক্ষণে ভাবলো করলে করবে, তাতে আমার কি? আমি তো আর ওর বাপেরটা খাই না। সব কিছু ভাবতে ভাবতে একবার পা পিছায় আবার বাড়ায়। এভাবে মিনিট 10 মতো চলতে থাকে। হঠাৎ করে জান্নাত সোহানের দিকে তাকায়। কি ব্যাপার, আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে? সোহান নিজেকে স্বাভাবিক করে বলল, না জান্নাত, কি হবে? আমি দেখছিলাম তুমি আমাকে দেখতে পাও কি না। কিন্তু না, তুমি তো অন্যদিকে তাকিয়েছিলে। আমি আপনার ল্যাপটপ দেখছি, খুব সুন্দর দেখতে। আমার খুব শখ ল্যাপটপ চালানোর। আপনি কি আমার শখটা পূরণ করতে পারবেন? হ্যাঁ পারবো, তবে এখন না, পরে। জান্নাত, তোমার পিরিয়ড ভালো হয়নি? সোহানের এমন প্রশ্নের জন্য জান্নাত প্রস্তুত ছিল না, তাই মেজাজ গরম হয়ে যায়। মানুষের যখন অতিরিক্ত রাগ ওঠে তখন কেউ কথা বলতে পারে না, আবার কারো কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। রাগ খুব খারাপ জিনিস। রাগ করলে হিতে হিত জ্ঞানও থাকে না। ক্রোধের বশে খুনও করতে পারে। আবার কেউ হাত পা এবং শরীরের বিভিন্ন অংশ কাটে। মনে মনে কথাগুলো ভেবে নিজের রাগকে সামলিয়ে গলার স্বর নিচু করে স্বাভাবিকভাবেই বললাম, আমার পিরিয়ড ভালো হয়নি, আরও কয়েকদিন লাগবে। জান্নাত, তুমি তো আমাকে মেরে দিবে। এতদিন কিভাবে থাকা যায় একটা পুরুষের পক্ষে? আপনি কি একাই পুরুষ মানুষ, আর কোনো পুরুষ মানুষ নাই? আপনার শরীরে তো ঝাঁঝ আসে কোত্থেকে? প্রতিদিনই লাগবে? পুরুষের চাহিদা অনেক বেশি থাকে, মেয়েদের মতো এত কম না। তোমার তো মনে হয় নেই, যার কারণে তুমি এমনভাবে রিয়েক্ট করছো। আমার কি আছে সেটা এতদিন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তবে নতুন করে নিজের সম্পর্কে আপনাকে কিছু বলার নেই। আরেকটা কথা, সেটা হলো মেয়েদের সম্পর্কে দেখছি ভালোই আইডিয়া আছে। মনে হচ্ছে খুব চর্চা করেছেন আগে।
তাই তো বলি আপনারা তো চাহিদা আসে থেকে। পুরুষের যারটাই হয় নিজের সাথে বউ থাকলেও রাস্তায় বসে অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকে, তাদের ফিগার দিকে উফ বলে সব শেষ করে দেয়। রাতে বাসায় ফিরে বউকে তার মনে লাগে না, তখন সে রাস্তা দেখা মেয়েটিকে কল্পনা করে নিজের বউকে অপমান করে। কি চিন্তা পুরুষ মানুষের, তাই না? কেউ দেখে শান্তি পায়, কেউ ধরে, আর কেউ খেয়ে শান্তি পায়। তবে তিন ধরনের পুরুষরাই। জান্নাতের কথাগুলো শুনে রাগে ফুলছে সোহান, কিন্তু ঘড়ির দিকে চোখ পড়তে নিস্তেজ হয়ে যায়। মনে মনে ভাবে আগে ভিডিওটা ডিলিট করে তারপর তোমাকে শায়েস্তা করব। সোহান কোনো কথা না বলে শুধুমাত্র জান্নাতকে বলল, আমি যাচ্ছি, ফিরতে রাত হবে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবেন, মেয়েরা মায়ের জাত, ওদের দিকে কখনো খারাপ চোখে তাকাবেন না। বিয়ে বাড়িতে অনেক মেয়ে আসবে, তাই নিজেকে সামলে নিয়েন। বলা তো যায় না, আপনাদের তো যখন খুশি তখন বেড়ে যায়। সোহানের ইচ্ছে করছিল জান্নাতের প্রতিটা কথার উত্তর দিতে, কিন্তু সেই সময় নেই বলে চুপচাপ বেরিয়ে যায়। বাসা থেকে নেমে সোজা গ্যারেজে ঢুকে মোটরসাইকেল বের করে স্টার্ট দিতে গেটের সামনে থাকা দারোয়ান গেট খুলে দেয়। লোভা পর্দা ফাঁক করে সোহানের পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে রুমে ঢুকে বিছানার উপর বসল। ক্লাবের সামনে গাড়ি পার্কিং করে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সোহান। ভিতরে ঢুকবে কি ঢুকবে না এটা নিয়ে সংশয় আছে। নিলয়কে কি কল করবে, নাকি সে নিজে থেকেই কল করবে, কিছু ভেবে পাচ্ছিল না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নিলয় এসে সামনে দাঁড়ালো। সোহানকে দেখে দাঁত কেলিয়ে বলল, কি রে, এত তাড়াতাড়ি চলে আসলে যে? বাপের আসলে নিচ থেকে আসতে কষ্ট হয়নি তো? সোহান, তোর বিয়ের বয়সে ভাবিকে তুই কতবার ইউজ করেছিস হিসাব আছে? নিলয়ের এমন অদ্ভুত প্রশ্নে সোহান তো হতভম্ব হয়ে যায়। আবারও বলতে শুরু করলো, আচ্ছা বাদ দে, এখন বল ভাবির ফিগার কত? সোহানের আবার রাগ শরীরে জ্বলছে, ইচ্ছে করছে গালের উপর ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু ভিডিওটার কথা মনে পড়লে জমে গেল। নীলু, এখন বল ভিডিওটা কোথায়? আরে সোহান, এত ব্যস্ত হচ্ছিস কেন? মাত্রই তো আসলি, এত পাগল হলে হয়? চল না, আগে দুজনে আড্ডা দিই, তারপর ওটা নিয়ে কথা হবে। নিলয় কথা বলতে বলতে ক্লাবে ঢুকলো। সোহান নিলয়ের কাঁধে হাত রাখলো। সোহান, সমস্যা কি বলতো? একটু পর পর ডাকছিস কেন? তুই আমাকে টেনশনে রাখছিস কেন? ভিডিওটা ডিলিট করে দিলেই তো হয়। ভিডিও তো ডিলিট করব, ঠিক আছে, তবে কিছু শর্ত আছে। কিসের শর্ত? তুই এত বড় একটা কাজ করেছিস, তার পুরো ডকুমেন্টস আমার কাছে আছে। যখন মজা নিচ্ছিল তখন তো আর এসব ভাবিস নি হারামি। লিজার সাথে এক বিছানায়, উফ, এত শক্তি কোথা থেকে আসে তোর? তুই তো বিয়ের আগে সব বিষয়ে এক্সপার্ট হয়ে গেছিস, যার কারণে ভাবির কোনো সমস্যা হয় না। তবে সোহান, ভাবির সামনে লিজা কিচ্ছু না। তোর কপালটা এতটাই ভালো যে একদম কষি জিনিসটাই এসে পড়েছে। তুই ফিগার ভাবির ঠোঁটের গড়ন তো মাশাল্লাহ, হাসলে সরাসরি বুকে এসে লাগে। নীলু, এসব কী বলছিস তুই? জান্নাত তোর ভাবি, আর তুই তাকে নিয়ে বাজে কমেন্ট করছিস? আরে সোহান, এটা বাজে কথা হলো কিভাবে? যা সত্যি তাই বলছি। দেখ নিলয়, তোর সাথে ঝামেলা করতে চাই না, তাই ভালো হয় আমাদের ভিতরে সব কিছু মিট আপ করে নিলে। বল, ভিডিওটা ডিলিট করতে তোর কী চাই? আমার বেশি কিছু দরকার নেই, শুধুমাত্র তোর বউকে এক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দিবি। কথা দিচ্ছি সাথে সাথে তোর ভিডিওটা ডিলিট করে দিব। নিলয়ের কথা শুনে সমস্ত শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই মুহূর্তে কী বলবো বুঝতে পারছি না। নীলু, এসব তুই কী বলছিস? আমি ঠিকই বলেছি, যদি তুই আমার শর্তে রাজি থাকিস তাহলে আমাকে কল দিস, না হলে ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করতে পিছপা হব না। তখন সবাই দেখবে সোহানের আসল চেহারা। নিলয় প্লিজ, তুই না আমার বন্ধু, আমার সাথে এমনটা করতে পারিস না। বন্ধু? কিসের বন্ধু? তুই জানতি লিজাকে আমি ভালোবাসি, তবু ওর সাথে এসব করতে বিবেকে বাঁধলো না? আমার কত বছরের ভালোবাসাকে তুই কেড়ে নিয়েছিস। জানিস কত রাত আমি কেঁদেছি? এবার তোর বউয়ের সাথে রাত কাটিয়ে এর প্রতিশোধ আমি নিব। বলে নিলয় চলে গেল। নিলয় চলে গেলে সোহান হাঁটু বাস করে ফ্লোরে বসে পড়ল। কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছে না। সোহানের শরীরে উঠে দাঁড়ানোর মতো বিন্দু পরিমাণ শক্তি নেই। নিলয়ের কথা শুনে হাত পা থরথর করে কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, কষ্টে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। নিলয়ের এমন বাজে প্রস্তাবটা শুনে গালে থাপ্পড় বসানোর বদলে রাগটাকে পানি করে ভিক্ষে চাওয়া লাগছে, যাতে ভিডিওটা ডিলিট করে। সেদিনের পুরনো কথাগুলো মনে পড়লে বুকের বাতাসটা ছিনছিন করে ব্যথা করে। কলেজে ওঠার পরে কত মেয়েকে যে সোহানের মনে লেগেছিল তার কোনো হিসেব নেই। সুন্দরী মেয়ে বলতে পাগল ছিল। পরীক্ষা শেষ করে সোহান আগে হল থেকে বেরিয়ে সোজা ক্যাম্পাসে বটগাছের নিচে বসে তখনই দূর থেকে দেখলো নীলু একটা সুন্দরী মেয়ের সাথে হাসতে হাসতে আসছে। মেয়েটিকে দেখে পুরুষত্ব জেগে ওঠে। দীর্ঘশ্বাস নিয়ে চুপচাপ মেয়েটিকে দেখছে। নীলু সোহানের পাশে বসে গায়ের ওপর হাত রেখে বলল, সোহান, এই হলো লিজা, যাকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। লিজার দিকে সেই যে তাকিয়ে থাকে একবারের জন্য, চোখের পলক ফেলছে না সোহান। এই সোহান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। তাহলে তুই থাক, আমি লিজাকে নিয়ে যাচ্ছি।
কোথায় যাস? কাজ আছে, পরে কথা বলবো। নীলু চলে যাচ্ছে লিজাকে সাথে করে নিয়ে, কিন্তু লিজা পিছন থেকে সোহানের দিকে বারবার তাকাচ্ছে। কলেজ থেকে বেরিয়ে আসে, বাসায় গিয়ে বিছানায় বসলো, কিন্তু এক সেকেন্ডের জন্য ভালো লাগছে না সোহানের। সারাক্ষণ লিজার কথা মনে পড়ে। নীলুটা এত সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করবে, এটা তো হতে পারে না। আজকাল প্রেম হলো টাইম পাস। 7 দিন প্রেম করে বলে বেড শেয়ার করবো, না হলে রিলেশন রাখবো না। কয়েকদিন নিজের চাহিদা মেটানোর পরে মেয়েটি পুরনো হয়ে যায় বলে আরেকজনকে খোঁজ করে। তবে এটা পুরুষদের ক্ষেত্রে বেশি হয়। মেয়েরা যে ভালো এমনটা নয়, তবে পুরুষদের দোষী খারাপ হয়। খুব কম মানুষই আছে যারা প্রেমের পবিত্রতা বজায় রেখেছে। ইসলামে তো প্রেম করাকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে, তবুও মানুষ প্রেমের প্রতি ঝোঁকে। এটাকে ভালোবাসা বলে না, শরীরের বিতরণ। নিলয়ে মনে হয় টাইম পাসই করেছে। পরদিন সকালে কলেজে গিয়ে গেটের সামনে অপেক্ষা করছে সোহান। লিজা কলেজে ঢুকলে ওর হাতে একটা সিরকুট ধরিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। আজ নিলয় কলেজে আসেনি। এই সুযোগটাকে কাজে লাগিয়ে লিজার কাছে গেল। লিজা মাঠের এক কোণে একা বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে। সোহান আসলে কান থেকে হেডফোনটা খুলে বলল, কিছু বলবে? সিরকুটটা পড়েছ? ব্রু কুচকে লিজা বলল, পড়িনি, পড়বো। তবে কি লেখা আছে? সব যদি বলে দেই তাহলে কি হয়? তুমি নিজেই খুলে পড়ো, তাহলে বুঝবে। আমার মোবাইল নাম্বারটা লেখা আছে, ফ্রি থাকলে কল দিও। সোহান যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই লিজা বলল, তুমি আমাকে ভালোবাসো? লিজার কথা শুনে মুখটা ঘুরিয়ে বলল, তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছ যে তুমি সিটকুটটা পড়োনি? লিজা, তোমাকে প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে, যার কারণে এমনটা বলা। তুমি নিজেও দারুণ স্মার্ট। তোমাকে দেখলে সব মেয়েদেরই পছন্দ হবে। তার মানে তোমারও হয়েছে? সব ছেলেদেরই আমার পছন্দ, বিশেষ করে স্মার্ট আর ধনী পরিবারের ছেলেদের। তার মানে সব ছেলেদের সাথে শুতে পারবে? আমি সব ছেলেদের সাথে শুতে যাব কেন? যাকে ভালো লাগবে তার সাথে শুব। আমি তোমার সাথে শুতে চাই, তুমি রাজি আছো? তুমি নিলয়ের বন্ধু, তাই এটা আমি পারবো না, কারণ নিলয় আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। আজ ওর সাথে পড়েছে প্রায় 2 মাস, এখন পর্যন্ত বলেনি লিজা চলো আমরা বেড শেয়ার করি। নিলয় শুধু এটাই বলে বিয়ের আগে যদি একটা মেয়ে তার সব কিছু দিয়ে দেয়, তাহলে ওই মেয়ের প্রতি ছেলেটির নেশা কমে যায়। লিজা পেটে দায়ে শুয়েছে এনজয় করার জন্য নয়। আমার সমস্ত খবর জেনেও আজ পর্যন্ত পুরনো কথা নিয়ে খোঁটা দেয়নি নিলয়। সোহান লিজার হাত ধরে অনেকবার বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। কথাগুলো আর মনে করতে পারছে না। সব কিছুই ঘটে যাওয়া কথাগুলো মনে করতে পারছে না। কষ্টে বুক ফেটে যাচ্ছে। হঠাৎ করে এমনটা হবে বুঝতে পারেনি সোহান। সব কিছু ভাবতে সোহানের ফোন বেজে ওঠে। চোখ ভর্তি পানি ছলছল করছে। স্ক্রিনের দিকে তাকাতে দেখে নিলয়ের নাম্বার। কলটা রিসিভ করে হেলো বলতে নিলয় বলল, কিরে শালা, এভাবে বসে থেকে লাভ নাই, বাসায় গিয়ে বাবির সাথে গল্প কর। আমি এখন রাখছি, 72 ঘন্টা সময় দিলাম, এর ভিতরে কি করবে জানাবি। নিলয়, শোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর ভাই। কথাটা শোনার আগে নিলয় কল কেটে দেয়। সোহান তো হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। হঠাৎ ফোনটা হাতে নিয়ে দেখে নিলয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টেনশনে মুখটা শুকিয়ে গেছে। পুরো রাস্তা চিন্তা করতে করতে বাসায় আসলো। 1 সেকেন্ডের জন্য কোথাও থামেনি। রুমে এসে বিছানার উপর বসে পড়ল। সমস্ত মুখ লাল হয়ে আছে। আমি রুমে ঢুকতে অনেকটা অবাক হলাম, কারণ সোহান তো বলে গিয়েছিল ফিরতে রাত হবে, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে ফিরে আসলো? তাকে দেখে অনেকটা উদাসীন মনে হচ্ছে। গায়ে হাত দিতে সোহান আমাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই সোহান আমার কপালে চুমু দিয়ে পড়ল, আমি গোসল করতে যাচ্ছি, ততক্ষণে তুমি আমার জন্য বাথ টেবিলে সাজাও। আপনি খেয়ে আসেননি? না। কথাটা বলে টাওয়াল আর কোয়ার্টার প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আয়নায় নিজের চেহারার দিকে বারবার তাকাচ্ছে। চোখ মুখ তার লাল হয়ে ফুলে উঠেছে। দীর্ঘ আধা ঘন্টা এভাবে দাঁড়িয়ে থেকে টাওয়াল দিয়ে গা মুছে কোয়ার্টার প্যান্ট পরে বেরিয়ে আসে। টাওয়ালটা বেলকুনিতে মেলে দিয়ে পরনে থাকা জিন্সের প্যান্টও মেলে দিল। রুমে এসে সোহানকে বললাম, এত রাতে প্যান্ট না দিলেও হতো, পানি পড়ে বেলকুনিটা ভিজে একাকার হয়ে যাবে। সোহান বলল, ভিজলে সমস্যা কি? কালকে সকালে রোদে তাপে সমস্ত পানি শুকিয়ে যাবে। আপনার সাথে কথায় পারবো না, তর্কেও যেতে চায় না। এখন খেতে চলেন। হুম। ডাইনিং রুমে গিয়ে চেয়ার টেনে বসলো সোহান। জান্নাত প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। সোহানের মা এসে তার ছেলেকে বলল, তুই এত তাড়াতাড়ি ফিরে আসলি যে, তার উপরে ডিনারও করিসনি, বিয়ে বাড়িতে কোনো সমস্যা হয়েছে? মায়ের কথা শুনে সোহান কী বলবে খুঁজে পাচ্ছে না। তোতলাতে তোতলাতে বলল, বিয়েটা হবে না, ছেলের আগে একটা বিয়ে ছিল, যার কারণে অনেক ঝামেলা হয়েছে। সেটা ঠিক আছে, যেহেতু বিয়েটা হয়নি তাই খাবারগুলো গলা দিয়ে নামবে না। যাই হোক, কালকে জান্নাতকে কলেজে নিয়ে যাবি, প্রিন্সিপাল কল দিয়ে জানিয়েছে। সোহান এক লোকমা ভাত মুখে তুলে বলল, মা তুমি কি জান্নাতকে কলেজে পড়াবে সত্যি? হ্যাঁ, কেন, তোকে তো সেদিন বললাম। আচ্ছা ঠিক আছে, শিওর হলাম, আবার বলা তো যায় না, অনেক সময় দেখা যায় মতামত চেঞ্জ হয়, তাই আবারও জিজ্ঞেস করলাম।
এখন তুই ঠিকমতো খাওয়া দাওয়া কর। মা চলে গেলে সোহান আস্তে আস্তে ভাত খাচ্ছে আর নিলয়ের কথা ভাবছে। মাথার এক পাশ হঠাৎ করে ব্যথা করছে। ভাত খাওয়া শেষ করে হাত ধুয়ে দাঁত ব্রাশ করে রুমে গিয়ে এসি অন করে শুয়ে পড়ল। সোহানকে দেখে কেন জানি সন্দেহ লাগছে আমার কেন জানি মনে হচ্ছে তার মনের ভিতর কিছু একটা চলছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। যেভাবে হোক কথাটা জানতে হবে। লোপা প্লেট গ্লাস ধুয়ে টেবিলের উপর উপর করে রেখে রুমে ঢুকলো। সোহান শুয়ে পড়েছে, কিন্তু ডিম লাইটটা জ্বালায়নি। ধীরে ধীরে বিছানার পাশে গেলাম। বুঝতে পারছি না তাকে জিজ্ঞেস করাটা ঠিক হবে কি না। অনেক চেষ্টা করে অবশেষে মুখ খুললাম। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হয়েছে? না, মনে বলছিলাম আজ কয়েকদিন ধরে চুপচাপ, কিছু বলছেন না যে? কিছু হয়নি। কিছু হয়নি এটা বললেই হলো? জান্নাত, তুমি অতিরিক্ত কথা বলছো। এত প্রশ্ন করছো কেন? তোমার কোনো চাহিদা পূরণ করানোর বাকি আছে বলো? তবুও যদি থাকে কালকে লিস্টে দিবে, যা লিখবে সব কিছু বিকালের ভিতর আমি এনে দিব। আমার কোনো চাহিদা নেই, আমি অল্পতেই সন্তুষ্ট। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কিছু জানতে চাওয়াটা কি অপরাধ? সবসময় রাগ করে কথা বলেন, মনে হয় আমি আপনার পূর্বজন্মের শত্রু। হ্যাঁ, অপরাধ, কারণ আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারছি, কিন্তু তুমি আমার কোনো চাহিদা পূরণ করতে পারছো না। যেভাবে চাই সেভাবে পাচ্ছি না। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এগুলো? আসলে আপনি এত পারেন? খাও পানি। রাতে ঘুমানোর সময় যখন আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন, তখন একা একা ভাবি আপনার শরীরে কী ছাঁচ। মনে হয় সারাদিন ডুবে থাকলেও চাহিদা মিটবে না। আপনি এত শক্তি কোথায় পান? আপনাকে যত দেখছি তত রাগ লাগছে। ইচ্ছে করছে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাই, কিন্তু কি করব? আমি চলে গেলে বাবাকে মাকে হারাতে হবে। অথচ আপনি যেভাবে শুরু করেছেন তাতে আমার আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই। সোহান শোয়া ছেড়ে উঠে আমার বুকের উপর উঠে গলা চেপে ধরে পড়ল। খবরদার, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভাববে না, তাহলে গলা টিপে মেরে ফেলবো আমি। হ্যাঁ, মেরে ফেলেন, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। মারলেই ভালো হয়, অন্তত পক্ষে আপনার প্যারা থেকে তো বাঁচবো। জান্নাত, নিজের মাথার চুল নিজে টানছে সোহান। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পাগল হয়ে গেছি, তোমার রূপে পাগল হয়ে গেছি। আপনি আমার রূপে পাগল হননি, হয়েছেন মোহে পড়ে। আপনার একটা শরীরের প্রয়োজন ছিল, যার কারণে আমার সাথে এমনটা করছেন। সোহান এবার আমার গলাটা আরও জোরে চেপে ধরল। আমি কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণ পরে যখন শ্বাস করতে পারছিলাম না, তখন সোহান গলাটা ছেড়ে দিয়ে বসে পড়ল। সোহা ছেড়ে উঠে গলাটা ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে ধরতে লাগলাম। খুব খারাপ লাগছে। পানি খাবো বলে নামার জন্য পা বাড়াবো, তখনই সোহান হাত টেনে ধরে হলো। কোথায় যাচ্ছ? খুব কষ্ট করে বললাম পানি খাবো। তুমি দাঁড়াও, আমি পানি ঢেলে দিচ্ছি। গলাটা বারবার আটকে আসছে, কথা বলতেও পারছি না। সোহানকে পানি দিতে মানা করব, কিন্তু গলা দিয়ে কথাই বের হচ্ছে না। সোহান জগ দিয়ে পানি ঢেলে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। অনিচ্ছা সত্ত্বেও সোহানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে অর্ধেক পানি খেয়ে নিলাম। পানি খাওয়ার পরে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরে আসলো। পানির গ্লাসটা টেবিলের উপরে রেখে জান্নাতের পাশে শুয়ে পড়ল সোহান। দুজনের মাঝখানে বেশ দূরত্ব। আমি যতটা পারছি নিজেকে গুটিয়ে নিয়েছি, যাতে জানোয়ারের শরীর স্পর্শ করা না লাগে। পুরো রুমে নীরবতা চলছে। দুজনে সোজা হয়ে শুয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে চোখ চোখ আটকে যাচ্ছে ঘুমে। তখনই হঠাৎ ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ভয় পেলাম। অনেকক্ষণ উপলব্ধি করতে লাগলাম কোথা থেকে কথার আওয়াজ আসছে। ভূত না তো? এপাশ ফিরে সোহানের দিকে তাকালাম। ঘুমের ভিতরে সে নাক ডাকছে। হঠাৎই ঘুমের মাঝে সে চিৎকার দিয়ে ওঠে, না নিলয়, তুই আমার সাথে এরকমটা করতে পারিস না। সোহানের ঘুমের ভিতর নিলয়ের নামটা শুনে অনেক চিন্তিত হলাম আমি। নীলয় ছেলেটা তো ভালো না, দেখলেই শুধু হাসে। আমার পা থেকে মাথা পর্যন্ত কুদৃষ্টিতে তাকায়। মানুষ দিনে যা চিন্তা করে রাতে ঘুমালে সেগুলোই বলতে থাকে। তবে অনেকভাবে গবেষণা চালিয়ে এটাই বাস্তব, অনেক প্রমাণ পেয়েছি। অতিরিক্ত ডিপ্রেশনে মানুষ যখন থাকে তখন ঘুমের ভিতরে সেগুলো নিয়েই আলোচনা করে। শরীর যখন বেশি ক্লান্ত থাকে তখন ঘুমের ভিতরে নাক ডাকে। অনেকের এটা অভ্যাস, কিন্তু সচরাচর সবাই নাক ডাকে না। কিছুক্ষণ বাদে সোহান লাফিয়ে উঠে বিছানার উপর বসলো। সমস্ত মুখ ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে খারাপ কোনো স্বপ্ন দেখেছে। কি ব্যাপার, আপনি এভাবে ঘামছেন কেন? মনে হচ্ছে খারাপ স্বপ্ন দেখেছেন। সোহান কোনো উত্তর দিচ্ছে না। সোহানের গায়ে হাত দিতে ভূত দেখার মতো চিৎকার করে ওঠে। বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। স্বাভাবিক হওয়ার পর বলল, জান্নাত, তুমি এখনো জেগে আছো কেন? ঘুমাওনি? ঘুমিয়ে পড়েছিলাম, আপনার চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, কিছুক্ষণ আগে তো আমার গলাটা চেপে মেরে ফেলতে চেয়েছিলেন, তারপর ঘুমিয়ে পড়লেন। হঠাৎ ঘুমের ভিতরে নিলয়ের নাম বলে চেঁচাচ্ছিলেন কেন? নিলয়ের সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? জান্নাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকাই। মনে হচ্ছে এক্ষুনি কামড়ে খাবে। সোহানের রাজকবি বিহেভিয়ার কারণে চোখ দুটো নামিয়ে নিলাম। রাগে পুরো শরীর গরম হয়ে যায়। এবার দুজনের মাঝখানে কোলবালিশ রেখে আটকে দিলাম।
যাতে সোহানের শরীরে স্পর্শ না লাগে। সকালের সূর্যের আলো জানালার পর্দা বের করে চোখে পড়তে ঘুম ভাঙল আমার। আড়মোড়া দিয়ে পাশ ফিরতে দেখি সোহান পাশে নেই। কিছু বোঝার ওঠার আগে সাথে রুমে আসলো। ভাবি আসবো? হ্যাঁ আসো। আজকে কলেজে যাওয়া লাগবে, সেদিকে খেয়াল আছে? 8টা বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। ঠিক আছে। তোমার ভাইয়াকে তো দেখছি না, কোথাও গেছে নাকি? সকাল 7টার দিকে তো বের হলো। মা জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছে, কিন্তু বলেনি। ও আচ্ছা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে সোহান এখনই বাসায় আসেনি। বিষয়টা খুব ভাবাচ্ছে আমাকে। যদিও বা তাকে দিয়ে আমার কিছু যায় আসে না, তবু একটু টেনশন হচ্ছে। এদিকে সোহান লিজার ঠিকানা জোগাড় করে ওর বাসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলেও ব্যর্থ হয়। লিজা আগের ঠিকানায় নেই। বাড়িওয়ালার কাছ থেকে নতুন ঠিকানা জোগাড় করে খুঁজল, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। লিজার সাথে যেদিন শেষ কথা হয়েছিল সেদিন শুনেছিলাম ও প্রেগনেন্ট। নিউজটা শোনার পরে ওর গালে ঠাস করে কয়েকটা সর বসিয়ে দিয়ে বলেছিলাম, তুই প্রেগনেন্ট হয়েছিস সেটা তোর নিজের দোষে। আমি কি তোর সাথে শুতে চেয়েছিলাম? তুই তো জ্বরের রাতে নিজের ইচ্ছায় শুয়েছিলি। তখন তো বলিসনি যে আমার সাথে বিনা প্রোটেকশনে শুয়ে যদি কোনো সমস্যা হয় তার দায়ভার তোমাকে বহন করতে হবে। এমন কথা তো বলিসনি। তবে আজ কেন এসব বলছিস? আমার কথা শুনে খুব কেঁদেছিল লিজা। কাঁদতে কাঁদতে বলেছিল, সোহান, আমার পেটে যে সন্তান সেটা তোমার জন্মের সন্তান। তখন রেগে বলেছিলাম, একদিন ভুল করে শুয়েছিলাম, এতে তুই প্রেগনেন্ট হয়ে গেলি। শোন, তোর মতো মেয়েদের আমি ভালো করে চিনি। কতজনের সাথে শুয়ে পেট বাঁধিয়েছি সেটা বল। কত করে বুঝিয়েছিল বিশ্বাস করো সোহান, আমি কারোর সাথে শুইনি, একমাত্র তোমার সাথে। পকেটে যত টাকা ছিল বের করে লিজার মুখের উপর ছুড়ে দিয়ে বলেছিলাম, কালকে সকালে গিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নিবি। যত টাকা লাগে তোকে আমি দিব। দরকার হলো তো সমস্ত খরচ বহন করব, তবুও তো এই বাচ্চাটাকে অ্যাবর্শন করতে হবে। সোহান, তুমি না বলেছিলে আমায় বিয়ে করবে? বিয়ে করব? কাকে? তোকে? নিজের দিকে একবার তাকিয়েছিস? শোন, জুতা যত চকচক করুক না কেন সেটা পায়ে শোভা পায়। তুই যতই সুন্দরী হোস তবুও তুই প্রস্টিটিউট, কথাটা মনে রাখবি। আমার বউ যখন হেঁটে যাবে রাস্তার সব ছেলেরা হুমড়ি খেয়ে পড়বে এক পলক দেখার জন্য, আর পিছনে এসে বাহাবা দিবে। কথাগুলো বলে লিজার ঘর থেকে বেরিয়ে আসি। সোহান পুরনো কথাগুলো মনে করে অস্থির হয়ে ভেঙে পড়ে। লিজার কাঁদো কাঁদো চেহারাটা চোখের সামনে ভেসে উঠলে নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগে। ভাবছে সেদিন কেন নিজেকে সামলিয়ে চলে আসলো না। তবে তো এমন দিনের সম্মুখীন হওয়া সম্ভব না। এভাবে হার মানলে চলবে না। যেভাবে হোক লিজাকে খুঁজে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সন্ধ্যার পরে দরজায় কলিং বেল বাজলে সাথী এসে দরজা খুলে দিল। বাইরের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। সোহান দরজা আটকে দিয়ে রুমে ঢোকে। সোহান ভিতরে ঢুকলে আমি তার দিকে তাকিয়ে অনেকটা অবাক হলাম। সম্পূর্ণ বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। পুরো মুখ কালো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে নিজের চুল নিজেই টেনেছে। আজকে তো আমাকে কলেজে নিয়ে যাওয়ার কথা ছিল। মা গতকালকে কত করে বলে দিয়েছে, প্রিন্সিপাল স্যার কল দিয়ে বলেছে আজকে যাওয়ার জন্য। তবুও আপনি আসলেন না। জানেন মা কত টেনশনে ছিল? আপনাকেও কতবার কল করেছে, ধরেননি। অবশেষে মা আমাকে নিয়ে কলেজে গেছে। আচ্ছা, এত কথা বলছে, আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? সোহান কোনো কথাই বলছে না। ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে গিয়ে শুয়ে পড়ল। সোহানকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে আজ। কয়েকদিন ধরে ওর মতিগতি বোঝা যাচ্ছে না। মাথায় কিছু কাজও করছে না। এই মুহূর্তে কি করা উচিত? সোহান চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশে বসে তার দিকে তাকাচ্ছি। এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর বললাম, আপনি খাবেন না? সোহান কথা বলছে না। আপনি কি শুনছেন না? আবারও নির্চুপ সোহান। বসা থেকে উঠে সোহানের দিকে উঁকি মেরে তাকালাম। সে ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারলাম ক্লান্ত শরীর, তাই শোয়া মাত্রই ঘুম চলে এসেছে। আধা ঘন্টা পরে দরজায় টোকা দিলে বুঝতে পারলাম কেউ তো এসেছে। বিছানা দিয়ে নেমে দরজাটা খুলে দেখি সোহানের মা। মা, আপনি? হ্যাঁ, তোর সাথে কিছু কথা ছিল, বাহিরে আয়। জি মা। মায়ের সাথে তার রুমে ঢুকলাম। জান্নাত, আমার কাছে আয়। মায়ের এমন কথায় কিছুটা ভয় পেলাম। বিয়ে হওয়ার পরে তিনি নিজে গিয়ে কখনো তার রুমে ডাকেনি। সবসময় সাথীকে দিয়ে ডাকিয়েছে। আজ সম্পূর্ণ বিষয়টা অন্যরকম লাগছে। জান্নাত, তোকে আমার পুত্রবধূ হিসাবে খুবই ভালো লাগে। তোর জন্য আমি সব করতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমার একমাত্র ছেলেকে তুই খুশি রাখতে হবে। ছেলেটা ঠিকমতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, খুব সকালে বেরিয়ে যাচ্ছে। ছেলেটা বিয়ের আগে এতটা উত্তেজিত ছিল না, এখন বিয়ে করানোর পর খুব অশান্তি ভোগ করছে। তুই হয়তো সোহানকে মন থেকে মেনে নিতে পারছিস না। জান্নাত, তোর যা প্রয়োজন সব পাবি। বিনিময়ে সোহানকে তুই সুখী করতে হবে। আমি জানি না তোদের কী নিয়ে সমস্যা চলছে, তবুও আন্দাজ করতে পারছি বড় ধরনের সমস্যা। মায়ের কথা শুনে যাচ্ছি, কিছু বলছি না। কি আর বলার, কপালে যা আছে তাই হচ্ছে। ওনার ছেলে যা যা করছেন সেটা যদি আমি বলি তাহলে হিতে বিপরীত হবে, তাই চুপচাপ শুনে যাওয়াই ভালো। শাশুড়ি সবসময় নিজের সন্তানেরই সাপোর্ট করেন, কখনো পরে গিয়ে সাপোর্ট করে না। শুনতে পাচ্ছিস? জি মা।
তাহলে চুপ করে আছিস কেন? উত্তর দে। কিছু বলার নেই। কিছু বলার নেই মানে? সোহানের সাথে যত বড়ই সমস্যা হোক না কেন সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু কর। স্বামীকে সুখী রাখতে পারলে সব সম্ভব। নারীর জন্যই পুরুষরা খারাপ হয়, এটা মনে রাখবি। তোর সংসার তুই নিজের মতো করে আগলে রাখবি। দীর্ঘশ্বাস নিয়ে জি মা বলে দাঁড়িয়ে রইলাম। সোহানের মায়ের মুখে হাসি ফুটেছে। আচ্ছা জান্নাত, আমি রুমে যাই। সোহান উঠলে খাবারগুলো ওভেনে দিয়ে গরম করে দিস। তরকারি ঠান্ডা সোহানের পছন্দ না। আরেকটা কথা, সোহানের পছন্দ অপছন্দগুলো জেনে নিস, কখনো ওর অপছন্দের কাজ করবি না। মা চলে গেলে আমি রুমে ঢুকলাম। সোহানের পাশে এক কোণে চুপ করে বসে আছি। সোহান এখনও ঘুমাচ্ছে, কিন্তু তাকে রেখে একা একা খাওয়াটা ভালো দেখাচ্ছে না। আদা শোয়া অবস্থায় শুয়ে আছি। রাত তখন 2:30 বাজে। হঠাৎ ঘুম ভাঙলো আমার। চোখ মেলে তাকিয়ে দেখি সোহানের মুখের উপর মোবাইলের লাইটের আলো জ্বলছে। এত রাতে তিনি মোবাইলে কী করছে? আপনি ঘুম থেকে উঠলেন কখন? আমার গলার আওয়াজ শুনে তড়িঘড়ি করে মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে রেখে বলল, এই তো একটু আগে। তুমি উঠে গেল কেন? ঘুম ভেঙে গেছে। কিন্তু আপনি এত রাতে মোবাইলে কী করছেন? আমাকে দেখে মোবাইলটা লুকিয়ে রাখলেন কেন? কি আছে মোবাইলের ভিতর? সোহান বলল, কি থাকবে? কিছু না। জান্নাত, আমার ভীষণ খিদে পেয়েছে। 1 কাপ কফির সাথে বিস্কুট আনবে প্লিজ? বিষয়টাকে খুব হালকাভাবে নিলাম। রান্নাঘরে ঢুকে কফি বানিয়ে মগে ঢেলে ফ্রিজে করে বিস্কুট নিয়ে আসলাম। বিছানার পাশে রেখে রুমের লাইটটা জ্বালাতে যাব, তখনই সোহান বাদ সাধলো। জান্নাত, কি করছো? লাইট জ্বালালে খেতে মজা নেই। তুমি এসে খাওয়া শুরু করো। অন্ধকারে খাওয়া যায়? কোথায় অন্ধকার? ডিম লাইটের আলোয় তো সমস্ত রুম আলোকিত হয়ে আছে। সোহান কফির মগে চুমুক দিচ্ছে আর বিস্কুট খাচ্ছে। কিছুক্ষণ পর এদিক ওদিক তাকাচ্ছে। খাওয়া শেষ করে সোহান শুয়ে পড়ল। আমিও সোহানের পাশে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম যেভাবে হোক সোহানের মোবাইলটা চেক করতে হবে। পরদিন সকালে সোহান ওয়াশরুমে ঢুকেছে। আমি নাস্তা রেডি করার জন্য নিচে যাব। তখনই সোহানের ফোনে মেসেজ আসলো। না চাইতো সোহানের ফোনটা চেক করলাম। যখন কার ওপর সন্দেহ হয় তখন চেক করে সন্দেহটা দূর করে নেওয়াই ভালো। সোহান, তুই তো এবার পুরোই ফেঁসে গেছিস। জানিস, খুব কষ্টে তোর আর লিজার মেসেজগুলো পেয়েছি। তুই যখন লিজাকে ধোঁকা দিয়েছিলি তখন মেসেজগুলোর স্ক্রিনশট আমাকে সেন্ড করেছিল। তবে সোহানের ফোনে আজকে পাসওয়ার্ড ছিল না বলে দেখার সৌভাগ্য হলো। এরপরে নিচে যা দেখলাম তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। স্ক্রিনশটগুলো এমন ছিল, হাই জান, কোথায় তুমি? আমি তো অফিসে। আজকে বাসায় আসবে কখন? তোমাকে মিস করছি। তোমাকে না দেখে থাকতে পারি না। হ্যাঁ জান, আমি জানি তুমি খুব হট। তোমাকে দেখলে নেশা দরকার পড়ে না, কিন্তু কন্ডম তো দরকার। তোমার ভিতরে তো এখনও যায়নি, তাহলে বুঝবো কীভাবে যে কন্ডমের দরকার পড়ে কি না? ওটা না হলে তো আমি প্রেগনেন্ট হয়ে যাব। তখন তো আর সময় পাবে না। বিয়ে করে আমাকে গড়ে তুলতে হবে। এখন কোনো বিয়ে বাচ্চা এসবে দরকার নেই। যদিও ভুলবশত হয়ে যায় তাহলে অ্যাবর্শন করে নিব। ঝামেলা নেই। তবে সাবধান, বুঝতে পারবে না। গুড গার্ল। তাই তো তোমাকে প্রথম দেখে পাগল হয়ে গেছি। কখন আসবে? আমি তো ওয়েট করতে পারছি না। জলদি চলে আসো। ওকে যান, আসতেছি। লিজা সোহানের সেটিংয়ের স্ক্রিনশটগুলো নিল, একে একে পাঠিয়েছে। সবগুলো পড়ার পর মেসেজ করলো, শালা মনে হয় তো এক রাতের জন্য জান্নাতকে আমার চাই। না হলে তো তোর আর লিজার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। মেসেজটা দেখে তাড়াতাড়ি উপরে গিয়ে দেখি একটা ভিডিও। ক্লিক করতেই চলতে লাগলো। দেখে বুকটা দরপড় করে উঠল। লিজার সাথে সোহানের অন্তরঙ্গ ভিডিও। সোহান এতটা বাজে লোক। আমি কখনো বুঝতে পারিনি ও এতটা বাজে হবে। বিয়ের আগে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে। তাই তো বলি তার শরীরের এত জাজ কোথা থেকে আসে। ডাইনিং রুমে ঢুকে টেবিলের সামনে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। এতদিন ভেবেছিলাম সোহান বড়লোকের ছেলে বলে আমাকে ওর পছন্দ হয়নি। হয়তো বাবার চাপে পড়ে আমাকে বিয়ে করেছে। মানুষ বিয়ের আগে যতই খারাপ থাকুক না কেন বিয়ের পরে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু তার ভিতরে এমন কোনো চিন্তাধারা নেই। তার শুধু শরীরের প্রতি ঝোঁক। এমন লুচ্চা মানুষ জীবনে দেখিনি। নিজের বউকে রেখে অন্য নষ্টা মেয়েদের সাথে রাত কাটিয়ে শেষে কিনা সাধু পুরুষ সাজে। মানুষ কত আজব, ভাবলে অবাক লাগে। এক রাতের জন্য চাইলো। সোহান কোনো প্রতিবাদ করলো না। সোহান কি পুরুষ নাকি জানোয়ার? ওর জায়গায় অন্য কোনো পুরুষ হলে এতক্ষণে নিলয়ের জিভ টেনে ফেলতো। আশ্চর্য লাগলো সোহান এমন করেনি। পিছনে তাকিয়ে দেখি সোহান। মৃদু হেসে স্যারের উপরে বসলো সোহান। না চাইতেও নাস্তা বেড়ে সোহানকে দিলাম। খাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য বেসিনের সামনে গেলে তখনই সোহানের মা বলল, সোহান, তোর ছোটো খালা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। আমি সাথীকে নিয়ে যাচ্ছি। তুই আর জান্নাত বাসায় থাকিস। জান্নাতকে একা রেখে কোথাও যাস না আবার। আমরা 2 দিন থেকে আসবো। ঠিক আছে মা। সকাল 10টার দিকে মা সাথীকে নিয়ে চলে গেল। সবাই চলে গেলে সোহান ব্যাংকে চলে যায়। যাওয়ার সময় দরজা লক করে দেয়। সন্ধ্যার আগে দরজা লক খোলার শব্দে বুঝলাম সোহান এসেছে। আমি সোফার উপরে বসে বসে টিভি দেখছি।
রুমে ঢুকে আমার দিকে তাকিয়ে চুপচাপ নিজের রুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে বলল, জান্নাত খিদে পেয়েছে, কিছু বানিয়ে দাও। টিভির রিমোটটা রেখে রান্নাঘরে ঢুকলাম। শর্টকাট কি বানানো যায় ভাবতে লাগলাম। হঠাৎ খেয়াল হলো গরম গরম সবজি বড়া বানিয়ে নিলেই হয়। আমি তো এবারের কাজের লোক, আমার কাজ শুধু স্বামীর সাথে রাত কাটানো আর দিন হলে কামলা দেওয়া। তাদের তো কথা শুনতেই হবে, 3 বেলা খাবার দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, আর কি চাই। তার বিনিময়ে পার্মানেন্ট জিপ এলো একটা। শ্বশুরাপা বলেছিলেন তাদের বাসায় কাজের লোক আছে, তাই নিজেদের তেমন কাজ করতে হয় না। কিন্তু আমি আসার পর থেকে আজ অবধি কোনো কাজের লোকে দেখাও পেলাম না। হাত দিয়ে পানি মুছে আবারও কাজ করছি। সবজি বড়া বানানোর পর গরম গরম চুলা থেকে নামিয়ে সাথে কফি করে রুমে ঢুকলাম। সোহানের সামনে রেখে বললাম, খেয়ে নিন গরম গরম সবজি বড়া। এটা আবার কী জিনিস, জীবনেও তো খাইনি। দীর্ঘশ্বাস নিয়ে বললাম, এটা গরিব লোকদের সন্ধ্যার নাস্তা। বাসায় কিছু না থাকলে ময়দা অথবা আটার সাথে গড়ে থাকা কয়েক প্রকার সবজি দিয়ে মেখে গরম তেলে ছেড়ে ভাজি। আপনারা বড়লোক মানুষ, এসব খাবেন কিভাবে? আপনাদের সন্ধ্যায় নাস্তা থাকে নুডলস, চিকেন ফ্রাই, ফ্রান্সিস ফ্রাই, কাটলেট, মোগলাই, বার্গার, গ্রিল, নান, কাবাব, আরও অনেক কিছু, যা আমরা চোখেও দেখিনি। আপনাদের একদিনের বিল দিয়ে আমাদের 1 মাসের মাসিক বাজার হয়। কতদিন না খেয়ে কষ্ট করেছি। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়। সোহানের মেজাজ আবার পুরো গরম হয়ে গেছে। জান্নাত, এসব কী শুরু করেছো? তুমি সবজি বড়া বানিয়ে এনে এত কথা বলছো কেন? খুব অন্যায় করে ফেলেছি, মাপ চাচ্ছি আপনার কাছে। আর কখনো নাস্তা খেতে চাইবো না। খাবার খেয়ে উঠে দরজা খুলে যাওয়ার সময় বললাম, কোথায় যাচ্ছেন? লিজার কাছে? কন্ডম নিয়ে এসেছেন কোনটা? আমাকে দেখাবেন না? আর ওই নিলয়ের কাছে আমাকে 1 রাতের জন্য পাঠাতে কত নেবেন? নিলয় কিন্তু হেব্বি দেখতে, খুবই স্মার্ট। তা কবে পাঠাবেন আমাকে বলুন তো, আমার যা তর্স হয়েছে না। লিজার নাম শুনে সোহান অবাক হয়ে যায়। বুঝতে পারলো না জান্নাত লিজার নামটা কিভাবে জানলো, তবে আন্দাজ করলো। তুমি আমার মোবাইল ধরেছ? কেন, ধরা পড়ে গেছেন? ভাবছেন এসব কথা কিভাবে জানলাম? সোহান দাঁত মুখ খিসে একাকার করে চিৎকার করে বলল, জান্নাত, তুমি আমার মোবাইল কেন ধরেছ? সত্যি কথাগুলো বলার জন্য রাগ করছেন বুঝি? রাগ করে লাভ নেই, সত্যিটা কখনো সাফা থাকে না। এতদিন চুপ ছিলাম কেন জানেন? আমার কাছে কোনো প্রুফ ছিল না, কিন্তু এখন আমার কাছে আছে। আপনি এতটা নোংরা কখনো কল্পনাও করতে পারিনি। আপনি লিজার শরীরকে স্পর্শ করে আবার আমার শরীরকে অপবিত্র করেছেন। আচ্ছা, যদি ফ্রিতে মেয়েদের সাথে শুতে পারেন, তবে বিয়ে করলেন কেন? নাকি বউকে দিয়ে বিজনেস করানোর জন্য? বড় লোকরাও বুঝি এভাবেই ধনী হয়। আর এর জন্য বড় লোকদের দুচোখে দেখতে পারতাম না। আমার বাবা বড় লোক বাপের একমাত্র সন্তান দেখে আমাকে বিয়ে দিয়ে দিল, কিন্তু ছেলের চরিত্র যে এতটা নোংরা সেটা খোঁজ করেনি। আপনি বিয়ের আগে কতজন মেয়ের সাথে এভাবে রাত কাটিয়েছেন? আমাকে বিয়ে করার পরেই বা কতজনের ভিতরে গেছেন, একটু সঠিকভাবে বলবেন? সোহানের পুরো শরীরে যেন আগুন জ্বলছে। জান্নাতের কথা শুনে চোখ দুটো দাউ দাউ করে জ্বলছে। মনে হচ্ছে জান্নাতকে এখনই গলা টিপে মেরে ফেলবে। আমি আবারও বলতে শুরু করলাম, আচ্ছা, আপনার এত ক্ষমতা আসে কোথা থেকে? কতজনকে প্রতি রাতে মন ভরাতে পারবেন? আমি কত পুরুষদের দেখেছি, কিন্তু আপনার মতো চরিত্রহীন লোক দেখিনি। আপনি চাইলে পিছনে করা পাপ কাজগুলো ছেড়ে দিয়ে তওবা করে ভালো হয়ে যেতে পারতেন, কিন্তু না, আপনি করেননি তা। কারণ আপনার দম্ভ অনেক বেশি। গরিব মানুষকে সহ্য করতে পারেন না। ভেবেছিলাম আমার চেয়ে ডাবল বয়সের ছেলের সাথে বিয়ে হলেও হয়তোবা সে আমাকে পৃথিবীর সমস্ত সুখ দিবে। সবাই বলতো বয়স্ক স্বামীরা নাকি বউ পাগল হয়, কিন্তু আমার ধারণা সব ভুল। জানি না, হয়তো এমনটাই ভাগ্যে লেখা ছিল। আমার অপরাধ কোথায় বলুন তো? আমার সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে আপনাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, আর আপনি আমার সব স্বপ্নকে পানিতে ফেলে ভাসিয়ে দিয়েছেন। আমার জীবনটা এভাবে নষ্ট কেন করলেন? আপনি কি মানুষ? আমি যদি ডাক্তার হতাম তাহলে আপনার রক্ত নিয়ে পরীক্ষা করে দেখতাম আপনার শরীরে মানুষের রক্ত আছে কি না। সকালে যখন মেসেজগুলো পড়ছিলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, যার ভার আমি নিতে পারছি না। আপনারা আমাকে এবং আমার পরিবারকে ঠকাবেন ভাবতে পারিনি এভাবে। বাবা যদি এসে আমাকে দিন এনে দিন খেয়ে এমন লোকের সাথে বিয়ে দিত, তবুও মনে শান্তি পেতাম। আর না হলে সারা জীবন কুমারী হয়ে বাবার বাসায় থাকতাম। আপনার মতো নারী লোভী ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে কেটে নদীতে ভাসিয়ে দিলেও বোধহয় ভালো হতো। অনেকক্ষণ নিজের রাগকে কন্ট্রোল করলো সোহান। সোহান বিছানা দিয়ে নেমে আমার পাশে এসে হাত ধরে টেনে নিচে ফেলে দিল। নিচে ফেলে দেওয়ায় পিঠের মেরুদণ্ডে টান লাগে। ও মাগো বলে চিৎকার দিয়ে উঠি। এদিকে সোহান দাঁত মুখ খিচে আমার দিকে এগিয়ে আসছে। আসার সময় রুমের দিকে ওদিক ভালো করে তাকায়, কিন্তু হাতের কাছে কিছু না পাওয়াতে বিছানার উপরে বেল্টের দিকে নজর পড়ল। বেল্টটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসে। আমি বুঝতে পারলাম এখন একটা অঘটন ঘটতে যাচ্ছে। বাসায় কেউ না থাকতে সুযোগ পেল। তোর এত সাহস হয় কি করে? আমার ফোনে হাত দিয়েছিস? আমি পুরুষ মানুষ, একটা না 10টা মেয়ের সাথে রাত কাটাবো, তাতে তোর বাপের কি? তুই তো সমস্ত চাহিদা পেলেই তো হয়। কথায় আছে তো, ছোট লোকদের কপালে সুখ সয় না, তাই তো সব সময় এটা নিয়ে ঝামেলা করিস।
তোর নিজের দিকে খেয়াল করেছিস? তোর কি আছে? তোর বাপ তো একটা ফকির, মেয়েকে আমার কাঁধে তুলে দিয়ে খালাস হয়ে গেছেন, আর কোনো দায়িত্ব নেই। এই বলে সোহান বেল্ট দিয়ে পিঠে আঘাত করলো। আমার বাবা গরিব হতে পারে ঠিকই, তাই বলে আমি কি আপনার দেওয়া কোনো জিনিস পরে আছি? দেখেন, হাতে ছড়িও খুলে ফেলেছি, নাকফুলটা শুধু বাকি আছে, ওটা খুলে দিয়ে যাব যেদিন আপনাকে ডিভোর্স দিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার কথায় সোহানের মেজাজ আরও গরম হয়ে যায়। তারপর খেপে গিয়ে আবারও বেল্ট দিয়ে বাড়ি দিতে শুরু করে। ব্যথায় শরীর জ্বলতে লাগলো, তবু উফ শব্দটা পর্যন্ত করিনি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে স্বামী। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে